একটি দল সরকারকে জাতীয় নির্বাচন পেছাতে বাধ্য করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি আরো বলেন, কিছু শক্তি পরিকল্পিতভাবে দেশে বিভক্তি আনতে চাইছে। অনুষ্ঠানে দলটির আরেক নেতা হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী অনেকে অন্তর্বর্তী সরকারে আছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বীর মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিলেন। আলোচনায় অংশ নিয়ে বিএনপির নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। ৭১-এর ভূমিকার জন্য জামাতের বিচার হওয়া উচিত বলেও মনে করেন তারা। নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বর্তমান আমলাদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তারাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আবার রাজাকারদেরকেই আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি। হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন। কিছু শক্তি পরিকল্পিতভাবে দেশে বিভক্তি আনতে চাচ্ছে অভিযোগ করে চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা 1971কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। দেশ কঠিন সময় পার করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা দেশে হামলা হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন। কারাই হামলা চালাতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল। জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা কোত্থেকে আসবে, কারা করবে। শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক। বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবেন না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সাবধান হতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজমতে সাহাবা শীর্ষক মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সেই ইসলামের চর্চা করে যেখানে মওদুদি ইসলামের অনুসারী কেউ নেই। মুফতি মনির হোসেন কাশেমির সভাপতিত্বে ওই সভায় বক্তৃতা করেন পাকিস্তানের আলেম মাওলানা সাইদ আল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। একটি দল জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে দখলদারিত্ব করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। গণভোট ও নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি ও জামায়াত নিজেদের মাঝে সমঝোতা করছে বলেও জানান তিনি। দলটির আরেক নেতা সারোয়ার তুষার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির না ভোটের ক্যাম্পেইনকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক
এতে যোগ দেন এনসিপির দুই নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সারোয়ার তুষার। রাজনৈতিক দলের অনুষ্ঠানে সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের কবর রচনা করতে হবে। তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, বিএনপির অ্যাক্টিভিস্টরা, যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির 33 থেকে 35% না ভোটের পরেও বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে। জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে। নোট অফ ডিসেন্ট ও গণভোট নিয়ে বড় দুই দল সমঝোতার পথে হাঁটছে বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করবো। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানাইছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। গণভোটের খরচ নিয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, আয়োজনের টাকা নিয়ে বিএনপির আপত্তি থাকা উচিত নয়। গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টাকেই স্বাক্ষর করতে হবে। এতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তিনি বঙ্গভবনে থাকতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দিহান বলেও মন্তব্য করেন নাসির। যদি এই সাইন হয় তাহলে বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জাতীয় পার্টি নির্বাচনের আগে গণভোটের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেছেন, দেশে এই গণভোটের দাবি নজিরবিহীন। গণভোটের বিধান সংবিধানে নেই। শনিবার দুপুরে জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলার কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশ গভীর খাদের কিনারে পড়ে গেছে, বিভাজনতন্ত্রের দিকে যাচ্ছে। স্বৈরাচারী সংস্কার দেশের মানুষের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এই অবস্থায় জাতীয় সংলাপ জরুরি উল্লেখ করে তিনি বলেন, সেখানে সব দলের অংশগ্রহণ থাকতে হবে। সব দল ঐক্যমতে পৌঁছালেই দেশ সংকট থেকে উত্তরণে যাবে। একটা স্পষ্ট বিভাজনতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, এক ভাগ ঐক্য পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে, আরেক ভাগ ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে। এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন। আমাদের দেশের সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মন্ত্রিপরিষদে পাশ হওয়ার পরও তা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। যদি তাই হয় তাহলে তা হবে একটি দলের কাছে সরকারের নতি স্বীকার। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার গণমাধ্যমে পাঠানো জরুরি ভিডিও বার্তায় তিনি একথা বলেন। জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করেছে। এর ফলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পথে অন্তরায় তৈরি হয়েছে। পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন, সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আলোচনায় যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশের প্রতিষ্ঠানগুলো ক্ষমতায়নের পাশাপাশি সরকারের ব্যুরোক্রেসি কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে দেশের অর্থনৈতিক ব্যবস্থার বদল দরকার। আপনি ঢাকায় বসে যদি খালি নীতিমালা প্রণয়ন করতে চান, যাদের জন্য নীতিমালা প্রণয়ন করবেন তাদেরকে দেখবেন না, তাদের কথা শুনবেন না, তাদের মনের ভাষা বুঝবেন না, তাদের এলাকার সমস্যা বুঝবেন না, কার জন্য আপনি নীতিমালা করবেন? এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিটি বিভাগে যাচ্ছি। শুধু মেগা প্রকল্প নয়, বরং দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়নই হবে বিএনপির লক্ষ্য। তাই প্রয়োজন ব্যবসার বিকেন্দ্রীকরণের আর প্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়ন নিশ্চিতকরণ, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের অর্থনীতির সাথে সংযুক্ত থাকতে হবে, তার নিজস্ব ক্যাপাসিটিতে সে যাতে কাজ করতে পারে। এবার আমরা ক্ষমতায় যাওয়ার আগে সব কাজ শেষ করে ফেলেছি, আমি আপনাদেরকে বলতে চাই। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের কুটির শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষিত যুব সমাজকে উপযুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার কথা জানান তিনি। 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করব। 18 মাসে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের ব্যুরোক্রেসি মিনিমাইজ করে একেবারে তাদের হাতে কন্ট্রোল থাকলে দুর্নীতি হবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের জন্য একটি গ্রাম একটি পণ্য কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও জানান সাবেক এই বাণিজ্যমন্ত্রী। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। 12.5 বছর আগে নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্তের উন্নতি আছে উল্লেখ করে দ্রুত অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। এছাড়া নরসিংদীর রায়পুরায় র্যাব 11-র অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। 12.5 বছর আগে নারায়ণগঞ্জের সংস্কৃতি কর্মী রাফিউর রাব্বির সন্তান ত্বকীকে হত্যা করা হয়। মামলার আসামি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদস্য, তাদের সহযোগীরা। নানা আন্দোলন বাধায় আওয়ামী সরকারের আমলে এই হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5 আগস্টের সরকার পতনের পর পেরিয়ে গেছে বছর, শেষ হয়নি ত্বকী হত্যা মামলার তদন্ত কাজ। অবশেষে র্যাব জানালো দ্রুতই শেষ হবে এই হত্যা মামলার তদন্তের কাজ। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, নরসিংদী এলাকায় নদীপথে বেড়েছে অবৈধ অস্ত্রের সরবরাহ। সম্প্রতি অস্ত্রসহ আটক করা হয়েছে 8 জনকে। লোকালি মেড কিছু অস্ত্র এবং বিদেশ থেকেও আনা, আমরা গতকাল যে অপারেশন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা বিদেশি অস্ত্র সহকারে প্রায় 11টি অস্ত্র উদ্ধার করি এবং বিপুল পরিমাণ শর্টগানের গুলি পাই আমরা সেখান থেকে, এবং 8 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আগামী নির্বাচন ঘিরে এই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে বাহিনী তৎপর আছে জানায় র্যাব। সো অভিযান কিন্তু সারা বাংলাদেশেই চলমান রয়েছে এবং অভিযান। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। চলতি বছরে রাজধানীর মিরপুরে খুন হয়েছেন অন্তত 42 জন। এই তথ্যই বলছে গণ অভ্যুত্থানের পর মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। ৭১-এর অনুসন্ধানে জানা গেছে চাঁদাবাজি, মাদক ও জুট ব্যবসা সহ সবই নিয়ন্ত্রণ করছেন শীর্ষ সন্ত্রাসী মামুন, ইব্রাহিম, শাহাদাত ও মুক্তার। রাজনৈতিক ছত্রছায়ায় বিদেশে বসে এই 4 জন গড়ে তুলেছেন 4 স্টার গ্রুপ। অপরাধ জগতের অনেকে তাদের 4 খলিফা নামে ডাকেন। আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একসময় ঢাকার অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিল 7 স্টার ও 5 স্টার গ্রুপ। জোট সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টের সময় অনেক সন্ত্রাসী গ্রেপ্তার হন, দেশ ছাড়েন বেশ কয়েকজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত হলে অপরাধ জগৎ আবার সক্রিয় হয়ে ওঠে। নতুন মেরুকরণে গড়ে ওঠে 4 সন্ত্রাসীর 4 স্টার গ্রুপ। এই তো কয়েক মাস আগের ঘটনা। 5 কোটি টাকা চাঁদা না পেয়ে এভাবেই মিরপুরের পল্লবীর সাগুপ্তা এলাকার একে বিল্ডার্সে হামলা করেন 4 স্টার গ্রুপের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুন। হামলাকারীদের বেশিরভাগই তরুণ কিশোর গ্যাং সদস্য। হামলার সময় গোলাপি রঙের পাঞ্জাবি পরিহিত এই যুবকের এলোপাতাড়ি গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন শরীফুল ইসলাম নামের এই যুবক।
ঘটনার 4 মাস পেরিয়ে গেছে। কেমন আছে শরীফুল? ঘরবন্দি জীবন তার, আয় উপার্জনও বন্ধ। নিরুপায় শরীফুল চাইলেন সন্ত্রাসীদের বিচার। চাই যে যারা দেশে যারা চাঁদাবাজি করে না তাদের বিচার আমি চাই, তাদের দেশটা ভালো থাকে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের এমন তাণ্ডব মিরপুর এলাকার এখনকার নিত্যদিনের ঘটনা। এই যেমন ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভাসানটেকে বেলায়েত হোসেন নামের একজনের বাড়িতে এভাবেই কয়েক দফা হামলা চালায় কিলার ইব্রাহিম বাহিনীর সদস্যরা। ভেঙে গুড়িয়ে দেয় টিন শেড এই বাড়িটি। কিছুদিন আগেও এখানে 18টি টিন শেডের ঘর ছিল। জমির মালিকের থেকে চাঁদা না পেয়ে সেই ঘরগুলো এভাবেই ভেঙে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, মিশিয়ে দিয়েছে মাটিতে। আর এখন এই জমি দখলের পায়তারা করছে তারা। শুধু এই একটি জমি না, আশপাশের বহু জমি ঠিক একইভাবে ভেঙে গুড়িয়ে দখল করে নিয়েছে চক্রটি। ভুক্তভোগীরা জানায় ফ্রান্স থেকে শীর্ষ সন্ত্রাসী কিলার ইব্রাহিম ফোন করে 30 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। কিলার ইব্রাহিম ফোন দিছিল, আমার 30 লাখ টাকা চাঁদা চাইছিল। আমি কইলাম যে বাবা আমি চাকরিজীবী মানুষ, আমি চাঁদা দেওয়া সম্ভব না, আর কি এনে দিব। এগুলো নিয়ে 2-3 দিন বার্গেনিং হয়েছে। ও বলতেছে টাকা দেওয়া লাগবে, না দিলে এখানে বাড়ি 10 তলা করলেও বাড়ি থাকবে না। টানা কয়েকদিন ধরে এই হামলার ঘটনা চললেও ভাসানটেক থানা পুলিশ ছিল নির্বিকার। অভিযোগ এই ভুক্তভোগীর। ওসি তাদের পক্ষে সম্পূর্ণ কাজ করে, তাদের পক্ষে। এর মধ্যে ওই বাউন্ডারি করতে গেছি, আর আমার সাইনবোর্ড নিয়ে গেছে। আমি একটা অভিযোগ করতে গেছি, ওই যে কালা ইব্রাহিমের নাম দিছি, রনির নাম দিছি, এদের নাম দিলাম কা আরও উল্টা ওসি আমারে দমক টমক দেয়। প্রশাসন এটার সাথে জড়িত, প্রশাসন এটার সাথে জড়িত না থাকলে এই সমস্ত কাজ করতে পারে না। শুধু ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব নয়, সন্ত্রাসীদের মদদে মাদকের রমরমা কারবারও চলছে মিরপুরে। এই তো গত 27 সেপ্টেম্বর মাদক কারবারিতে বাধা দেয় মামুন নামের এই যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে কুরবান ও আশিক বাহিনীর সদস্যরা। এরা মুক্তার ও শাহাদাতের অনুসারী। আশিক কুরবান ওরা, হ্যাঁ, ওরা আপনার 50-60 জন গ্রুপ নিয়ে আসছিল আমার স্বামীরে মারার জন্য। কুরবানের পার্টি যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি করে বা যারা মাদক ব্যবসা করে, ওরা অসুবিধা মামুনেই যে মামুনের জন্য তোর জন্য আমি এলাকা আমরা কিছু ব্যবসা করতে পারতেছি না, তোর সরাই বলামো, তোর মাইরা বলামো। স্বজনদের অভিযোগ এই ঘটনায় উল্টো মামুনকেই গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। পলাতক মামলা করে আইছে, আবার ভিড়া মিছা কথা ডাক্কা নিয়া এনকার নেতা মেতারা ডাকায় নিয়া তারপর আমার ছেলেরা এই রক্ত পানি শুদ্ধ মন করে আবার হ্যান্ডকাপ করাই দিছে। মিরপুরের চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কতটা বেপরোয়া এবার তার একটি চিত্র দেখাবো আপনাদের। পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত শুধু মিরপুর জোনে হত্যার শিকার হয়েছে অন্তত 42 জন। এর মধ্যে শুধু পল্লবীতেই খুন হয়েছে 15 জন। প্রশ্ন হচ্ছে, কোন শক্তির বলে মিরপুরের সন্ত্রাসীরা এত বেপরোয়া? উত্তর খুঁজতে অনুসন্ধানে নেমে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন ওরফে ধ ব্লকের মামুন, কিলার ইব্রাহিম, শাহাদাত ও সিন্ডিকেট মুক্তার, এই 4 জন মিলে গড়ে তুলেছে 4 স্টার গ্রুপ। 4 জনই বিদেশে বসে গোটা মিরপুরকে 4 ভাগে ভাগ করে চালাচ্ছেন তাদের অপরাধ সাম্রাজ্য। এর মধ্যে মামুনের নিয়ন্ত্রণে মিরপুর 12, পল্লবী, বাউনিয়া ও সাগুপ্তা। ইব্রাহিমের রাজত্ব মিরপুর 13, 14, ভাসানটেক ও কালশী। শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের প্রধান সহযোগী শাহাদাতের দখলে আছে মিরপুর 1, 2, 6 ও 7। মিরপুর 10 ও 11তে দাপট মুক্তারের। এসব এলাকার চাঁদাবাজি, মাদক কারবার থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই যা তারা করছেন না, যদিও এসব নিয়ে ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে চান না। যদি কেউ চাঁদা না দেয়, কারো বাসায় গুলি করে, কারো হাত পায়ে দেখা যায় ছুরি দিয়ে পোষ মারে, ওদেরকে চাঁদা না দিয়ে কেউ বাড়ি করতে পারে না। বর্তমানে তারা এমন একটা সিন্ডিকেট বানিয়ে ফেলছে, মানে ব্যবসায়িকরাও তাদের হাতে মানে নিরাপত্তা পাচ্ছে না। ওই যে মামুন বাহিনী, তারপর মুক্তার বাহিনী, হ্যাঁ, এরকম আরও 3-4টা বাহিনী আছে, তারা এইসব পরিচয় দিয়ে এরকম কাজকাম চলা বন্ধ করে দেয়। চাঁদাবাজি, মাদকটা তো সম্পূর্ণ তারাই নিয়ন্ত্রণ করতেছে বর্তমানে। ফোন দিয়ে হুমকি দেয় এবং তারা সরাসরি লোক পাঠিয়ে ওইখানে কাজ অফ করে দেয়। 4 স্টার গ্রুপের গডফাদাররা বিদেশে থাকলেও দেশের মাটিতে তাদের কর্মকাণ্ড চালাচ্ছেন কারা? এই প্রশ্নের উত্তরও খুঁজেছি আমরা। জানা গেছে সন্ত্রাসী মামুন মালয়েশিয়া থাকেন। মামুনের সাম্রাজ্য দেখভাল করেন তারই আপন বড় ভাই জামিল ও আপন ছোট ভাই মশিউর।
তার হয়ে আরও কাজ করেন দেলোয়ার হোসেন রুবেল, রফিকুল, নাটা আলমগীর, কালামুতালেব, রাজন, সানি, ভাগ্নে মামুন, সোহেল, কায়েস। কিলার ইব্রাহিম ফ্রান্সে থাকেন বলে খবর পাওয়া গেছে। তার হয়ে কাজ করছেন যুবরাজ, সাবু, শাকিল, ভাগ্নে সোহেল, জনি ও কালা ইব্রাহিম। একসময় ভারত থাকলেও শাহাদাত এখন থাকেন ইতালি। তিনি মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নির্দেশে টিপু সুমন, ফিটিং শিশির, বিহারী নীলা, প্রচার সাইফুল, পিচ্চি আলামিন ও শামীম কাজ করেন। মুক্তার কখনো ভারত কখনো নেপাল থাকেন বলে শোনা যায়। যুবলীগের রাজনীতির সাথে যুক্ত মুক্তারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন হাড্ডি সোহাগ, নওশাদ, আশিক, ডাসা শরীফ, এলেক্স জুয়েল, শুটার জাকির, তপু, আলামিন, রকি, ছোট রাকিব, শাহপরান, মিঠুসহ আরও অনেকে। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অনেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধের মাত্রা বাড়িয়েছেন। কিলার ইব্রাহিম ও মামুন বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের পদও আছে। মিরপুর জুড়ে বিএনপি নেতাদের ছবি ব্যবহার করে বড় বড় ব্যানার ঝুলিয়েছেন তারা। এসব সন্ত্রাসীদের বিষয়ে কি ভাবছে বিএনপি? দলের নাম ভাঙিয়ে যারা এই ধরনের অপকর্ম সাথে জড়িত, তাদের ভবিষ্যতে দল করার বা দলের কোথাও কোনো থাকার কোনো সুযোগ নেই। আমাদের হাতে বেশ কিছু অভিযোগ আসছে এবং আমরা এটার সত্যতা যাচাই বাছাই করে ইনশাল্লাহ এটা দ্রুত সময়ের ভিতরে আমরা ব্যবস্থা নিব যে যারা বিদেশে থেকে যারা দলের পদ ব্যবহার করে বা দলের পদের নাম ব্যবহার করে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে আমরা যেটা সঠিক যাচাই বাছাই করে তদন্তের মাধ্যমে সেটা আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে। এত অপরাধ কি করছে মিরপুর জোনের পুলিশ জানতে চেয়েছিলাম থানার ওসিদের কাছে, তবে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সর্বশেষ ডিসি জানালেন চিহ্নিত এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। কেউ এখানে চাঁদাবাজি করে বা মাদক কারবারি করে এখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের কর্মকাণ্ডগুলো অব্যাহত রেখেছি, আশা করি আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারব। চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুতই গ্রেপ্তার করে জনমনে শান্তি ফেরানো হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এই আশ্বাস কি শুধু আশ্বাসের বাণীতেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে জনগণ তার প্রতিফলন দেখবে, সেটাই এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, ৭১, মিরপুর, ঢাকা। নভেম্বরের প্রথম দিনেই রাজধানীতে ৩২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। দেশের পশ্চিমাঞ্চলে লঘু চাপের কারণে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে দেশ জুড়েই। এদিকে সন্ধ্যার পর থেকে রাজধানী জুড়ে শুরু হয় নভেম্বর রেইন। নগরের কিছু কিছু জায়গায় দেখা যায় সাময়িক সাধারণ যানজট ও জলজট। তবে বৃষ্টি শেষ হবার পর সময়ের সাথে সাথে রাজধানীর বেশিরভাগ সড়ক ছিল সাধারণ যানজটবিহীন ও নাগরিক চলাফেরা ছিল সাধারণ। শনিবার ছুটির দিন হওয়ায় তেমন কোনো যানজট পড়েনি ঢাকার প্রধান সড়কগুলোতে। আবহাওয়া অফিস জানায় আগামী ৪ নভেম্বর রাত থেকে আবার বৃষ্টি বাড়তে পারে সারা দেশে। এই যে ভিজে আসলাম আমি আজকে, এর কারণে দেখা যাবে যে জ্বর সর্দি এইগুলো হবে আর কি, অসুবিধা এইগুলো আর সময় মতো পৌঁছানো যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। এটা তো চরম ভোগান্তি। কাজের থেকে অফিস থেকে আসার সময় সবচেয়ে বেশি কষ্ট বৃষ্টির সময় পাওয়া যায়। ব্যাগ থাকে, হাতে অনেক কাগজপত্র থাকে, বাসায় নিয়ে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যায়। বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত কমে যাওয়ার পর আগামী ৪ তারিখ রাত থেকে পুনরায় আবার বৃষ্টিপাত হতে পারে। ৯ মাস পর সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দিলেও কোনো পর্যটক যায়নি ওই দ্বীপে। যাত্রী না পাওয়ায় জেলা প্রশাসনের অনুমতি নিয়েও ছাড়তে পারেনি জাহাজ কর্ণফুলী ও বারোয়াউলিয়া। পর্যটকরা জানান সেন্ট মার্টিন ভ্রমণে নানান শর্ত আরোপ করায় আগ্রহ হারিয়েছেন বেশিরভাগ পর্যটক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজার শহরের BIWTA ঘাট। শনিবার সকালে সেন্ট মার্টিনগামী জাহাজ পর্যটকে ভরপুর থাকার কথা ছিল, কিন্তু ঘাট ফাঁকা, চারপাশ শুনশান নীরবতা। সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি পাওয়া জাহাজ কর্ণফুলী ও বারোয়াউলিয়া থাকার কথা ছিল জমজমাট পর্যটকের হাঁক ডাকে, অথচ একটি জাহাজের ডেকে ঝুলছে কাপড়। সবকিছু অগুছালো, আর দূরে দাঁড়িয়ে থাকা আরেকটি জাহাজও ছিল প্রাণহীন।
আসলে কোনো পর্যটক সেন্ট মার্টিন যেতে আগ্রহ দেখাননি। তারা জানান, সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের 12টি শর্তের মধ্যে অন্যতম প্রবাল দ্বীপে এ মাসে রাতে থাকা যাবে না। অন্য শর্তগুলো মানা দুষ্কর। এত বিধিনিষেধের মাঝে অবকাশ হয় না। আনন্দ বিনোদন করার জন্য সরকার যেন এটাকে একটা দায়িত্ব নিয়ে এটা যেন ক্লিয়ার করে দেন, যেন আমরা সকল মানুষ ওখানে থাকতে পারি, যেতে পারি। ওখানে যায় যদি রাত্রি যাপন করা না যায় তাহলে তো যাওয়ার কোনো মানেই নেই, কারণ এত দূর যাওয়ার পরে যদি ওখানে সময় না পাওয়া যায়, কারণ ঘুরতে হবে, দেখতে হবে, আমি গেলাম চলে আসলাম, তাহলে লাভ কি? আর হোটেল ব্যবসায়ীরা বলছেন, সেন্ট মার্টিন ভ্রমণের এত কড়াকড়ির প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনের উপরও। টুরিস্ট যদি না থাকে জাহাজও বা কেন যাবে? আবার সেন্ট মার্টিনের যে যারা আছে বর্তমানে বসবাস করতেছে তাদের বা জীবিকা নির্বাহ কেমনে হবে? সেন্ট মার্টিনে যেতে হলে অবশ্যই কক্সবাজারে তাদের স্টে করতে হবে। অবশ্যই এটা সেন্ট মার্টিন যদি রাতে থাকতে না পারে, অবশ্যই আমরা যারা পর্যটন সেক্টর আছে কক্সবাজারে, অবশ্যই এটা প্রভাব পড়বে। সেন্ট মার্টিন 3 মাসের জন্য খুলে দিলেও পুরো নভেম্বর মাসে রাতে থাকা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারি রাতে থাকা গেলেও পর্যটক সংখ্যা হতে হবে 2000। তাছাড়া ভ্রমণ করতে হলে ট্রাভেল পাস নিতে হবে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তায় বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা 7টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস এসব নির্দেশনা দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন 3 বাহিনীর প্রধান। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।